এর আগেও আমরা শুনেছি যে অফিসাররা এরকম তার কাউকে শাস্তির আওতা নিতে গেলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়, সাইকিয়াট্রিক ওয়ার্ডে নেওয়া হয়। এরকম অনেক সৈনিক জেসিওর ক্ষেত্রেও এরকম অনেক ঘটনা ঘটছে। সাইকিয়াট্রিক ওয়ার্ডে রাখা হয়েছে, এমন আছে যে তাকে ওই যে সাইকিয়াট্রিক জ্যাকেট যেটাকে বলে স্ট্রেট জ্যাকেট, ওইটা পরিয়ে তাকে ফেলে রাখা হয়েছে। সে একটা দীর্ঘ সময় এই ওয়ার্ডে ছিল, তারপরে তাকে এমন একটা ডায়াগনোসিস করা হয়েছে যেটা তার সাইকিয়াট্রিক রিজন না। তাহলে সে ওইখানে কি ছিল? এটা তাহলে আয়নাঘর, ইন এ ডিফারেন্ট মোড। সেনাবাহিনী দুর্নীতিবাজদের দিয়ে সেনাবাহিনী চালানো তো যায় না। এই আর্মিতে কি সৎ অফিসার নাই, প্রফেশনাল অফিসার নাই যাদেরকে দিয়ে আমি চালাবো, যাদের নামে দুর্নাম হয়েছে, করাপশন বলি, গুম খুনের সাথে সম্পৃক্ত, এটা তো অলরেডি নষ্ট হয়ে গেছে। একটা ঝুড়ির মধ্যে একটা আপেল যদি পচা থাকে ওটাকে ফেলে দিতে হবে, তাহলে সব বাকিগুলো সব পচে যাবে। বিশেষ করে ইয়াং অফিসারদেরকে এরকম প্যাকেজ দিয়ে দিচ্ছে, তোমার এই প্যাকেজ, তুমি এখন সরে আসো, আন্দোলন, এই তুমি তোমার কোনো দাবি দেওয়া নাই, যাচ্ছে অনেকে। কতটা আনপ্রফেশনাল হলে কোনো অফিসার কিন্তু কোনো চিঠি পায় নাই। এই চিঠিটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করা হয়েছে, যেটা দেখলাম কর্নেল হাসিনকে ডেকে বলেছে আপনার প্যাকেজ রেডি আছে, নেন। প্যাকেজ মানে টাকা, কি র্যাঙ্ক চান, কি অবসর, বরখাস্ত থেকে অবসর করা হবে, এত টাকা দাও। এই টাকা কোত্থেকে আসছে? আমার সাথেও সেনাবাহিনীতে চাকরিকালে অনেক অপরাধ হয়েছে, স্যার জুলকারনাইনের মাধ্যমে যেটা প্রকাশ করলো। আমি এখন দাবি করছি সেনাবাহিনীর ফাইল যেটা ডিপিএস, ডাইরেক্টর পার্সোনাল সার্ভিস এবং ডিএমআই এর কাছে থাকে, সেটা স্যারের কাছে কেমনে পৌঁছালো, এটা তদন্ত করতে হবে। আমার প্রতিষ্ঠানের নিরাপত্তা নাই। দ্বিতীয় হচ্ছে যে আমি প্রত্যেকটা ঘটনার আমি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিশন চাই। সেম স্টাফ কলেজের কথা বলে, স্টাফ কলেজে কি কোনো পরীক্ষা হয় যে সেখানে নকল হবে? এবং এই খুনিগুলো যতক্ষণ থাকবে, এই দুর্নীতিবাজ কমান্ড লেভেলে যতক্ষণ থাকবে, ততক্ষণ কিন্তু দেশের কোনো পরিবর্তন আমরা আশা করতে পারি না। ওই যে কুমিল্লায় যেটা মারা গেল, এটা কিন্তু আবার শুরু, এটা কিন্তু টেস্ট কেস, যে একটা মেরে দেখলো যে কাস্টোডিয়াল দিতে কিছু হয় কিনা। অগাস্ট থেকে আমরা বন্ধ দেখলাম, আবার কিন্তু একটা দুইটা করে শুরু হয়েছে, কোথায় ময়মনসিংহে হয়েছে, অন্য কোথায় কোথায়, যেটা কখনো মিডিয়াতে আসে নাই। কুমিল্লার কারণে ওগুলোও চলে আসছে। আবার আমরা আগের অবস্থাতে ফেরত যাচ্ছি। এই যে 1500-1600 জীবন চলে গেল, 30,000-40,000 পঙ্গু জীবন, কোনো কিছুর বিনিময়ে হবে না। এটার বিনিময়ে জাতি কিছুই কি আশা করতে পারে না? জনাব হাসান নাসির, আপনি বলছিলেন বর্তমান সরকারের সময়ও আর্মি করাপ্টেড, কেন এই কথা বললেন? সেনাবাহিনী দুর্নীতিবাজদের দিয়ে সেনাবাহিনী চালানো তো যায় না। এই আর্মিতে কি সৎ অফিসার নাই, প্রফেশনাল অফিসার নাই যাদেরকে দিয়ে আমি চালাবো, যাদের নামে দুর্নাম হয়েছে, করাপশন বলি, গুম খুনের সাথে সম্পৃক্ত, এটা তো অলরেডি নষ্ট হয়ে গেছে। একটা ঝুড়ির মধ্যে একটা আপেল যদি পচা থাকে ওটাকে ফেলে দিতে হবে, তাহলে সব বাকিগুলো সব পচে যাবে। তা আমি ওইটা কেন করছি না? আমি ওটা না করে ওইটাকে রেখে আমি বলতে চাচ্ছি যে এটা দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে বদনাম করা যাবে না। আমি আরো 10টা 20টা আমার চর আছে যাদেরকে আমি পয়সার বিনিময়ে, ব্যবসার কারণে, বিভিন্ন ব্যবসার কারণে এত ব্ল্যাক মানি বিভিন্ন লেভেলের কমান্ডের হাতে চলে গেছে যে তারা ওইগুলো ইয়ে করতেছে, এবং যারা কথা বলতেছে বিশেষ করে ইয়াং অফিসারদেরকে এরকম প্যাকেজ দিয়ে দিচ্ছে, তোমার এই প্যাকেজ, তুমি এখন সরে আসো, আন্দোলন, এই তুমি তোমার কোনো দাবি দেওয়া নাই, যাচ্ছে অনেকে। আর যারা যাচ্ছে না তাদের শাস্তি চলতেছে, আর যারা গেছে তারা চুপ হয়ে গেছে, তারা সরে গেছে, এবং ডেকে ডেকে প্যাকেজ দেওয়া হচ্ছে, লম্বা লিস্ট দেওয়া হচ্ছে। আমি সেপ্টেম্বর মাসে 276 জন মতো সেনাপ্রধানের কাছে দরখাস্ত করায়, ওটাকে ফেলে রেখে দেয়। 30 ডিসেম্বর প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পরে 31 তারিখে একটা চিঠি বেরোয় যে মার্সি পিটিশন বোর্ডে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। কতজন করছে আমি জানি না, কিন্তু আমি যতদূর জানি সেই 31 ডিসেম্বরের পরে এখন ওই সেই পুরনো অ্যাপ্লিকেশনের উপরে একটা লিস্ট বের করা হয়েছে। কতটা আনপ্রফেশনাল হলে কোনো অফিসার কিন্তু কোনো চিঠি পায় নাই। এই চিঠিটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করা হয়েছে, সবাই দেখতেছে, আরে নতুন রিভিউ হচ্ছে, কনসিডার, মানে সবাইকে নিষ্ক্রিয় করার জন্য। আচ্ছা ঠিক আছে, সেনাপ্রধান ইয়ে করতেছেন, বিবেচনা করতেছেন। তা আমি যদি বিবেচনা করি, আমি ইন্ডিভিজুয়াল, আমার অফিসারের কাছে তো চিঠি আসবে, এই বোর্ডের কাছে আসো, তোমার কেসটা বিবেচনা করা হবে। হোয়ারেস যেটা দেখলাম কর্নেল হাসিনকে ডেকে বলেছে আপনার প্যাকেজ রেডি আছে, নেন। প্যাকেজ মানে টাকা, কি র্যাঙ্ক চান, কি অবসর, বরখাস্ত থেকে অবসর করা হবে, এত টাকা দাও। এই টাকা কোত্থেকে আসছে?
এটা তো সরকারি বিবেচনায় হইতে হবে। সরকার কেসটা বিবেচনা করবে, যদি মনে করে অন্যায় হয়েছে কি কি দেওয়া যাবে, সরকারি ফান্ড থেকে দেওয়া হবে। অন্য ফান্ড থেকে টাকা কি করে দেওয়া হলো? গুম অনেক অফিসারকে এরকম দিয়ে অলরেডি নিষ্ক্রিয় করা হয়েছে, এবং বাজারে খুব এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে একটা সিনিয়র অফিসারকে জাস্ট টাকার বিনিময়ে মুখ বন্ধ করে রেখে দিছে। এই টাকাগুলো আসলো কোত্থেকে? ওই যে ব্যবসার ফান্ড যেটা হয়েছে, যদি না থাকতো তাহলে এই টাকাটা আসতে পারতো না, এই ফান্ডটা ব্যয় করতে পারতো না। প্রত্যেকটা অফিসার বিভিন্ন জায়গায় কাজ করে করে তারা একটা অপরাধের সাথে জড়িত হয়ে গেছে, হয় সরাসরি অপরাধ করছে, নাইলে আত্মীয় স্বজনের চাকরি দিছে, তারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে গেছে। এই কারণে একটা বিরাট সিনিয়র লেভেলে তারা নিষ্ক্রিয় হয়ে গেছে, চুপ হয়ে গেছে। এটার জন্য পুরা সেনাবাহিনীকে কিন্তু বদনামের শিকার হতে হচ্ছে। এই কাজটার থেকে সেনাবাহিনীকে মুক্ত করতে হবে। সত্যিকার অর্থে সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনী বলার প্রয়োজন নাই। আমি যখন বর্ডারে যে আমার অবস্থান স্পষ্ট করতে পারবো, তখন না আমি দেশপ্রেমিক হব। বর্তমান সেনাবাহিনী যেটা আছে সেটা কি দেশপ্রেমিক প্রমাণ করতে পারছে গত 16 বছরে? এই যে অভিযোগগুলা আমরা দেখতেছি বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে, সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে সশস্ত্র বাহিনীটাকে নষ্ট করতে বিমান বাহিনী প্রধানের নামে কি দেখলাম মামলা হয়েছে 3000 কোটি টাকা। এটা কি করে সম্ভব? এটা কি অন্য কোনো সেনাবাহিনীতে এটা হয়েছে কখনো? এই জিনিসগুলো আমরা সিরিয়াসলি নিচ্ছি না কেন? তাকে কেন আমি বিচারের আওতা নিচ্ছি না? তার সাথে কারা সম্পৃক্ত ছিল তাদের কোনো হিসাবে নেওয়া হয় নাই কেন? এগুলো শুরু হলে বুঝবে যে পরিস্থিতি চেঞ্জ হয়েছে, নাহলে তো আগের সিস্টেমই চলতেছে। এই যে একটা অফিসার সেকেন্ড লেফটেন্যান্ট কাউকে ওই গোপনে ডেকে নিয়ে একটা কন্ট্রাক্ট, একটা কাজ এভাবে দিয়ে দিয়ে নিষ্ক্রিয় করা হচ্ছে। আমি যে কারণে এটার সাথে জড়িত, যে আমার সাথেও সেনাবাহিনীতে চাকরিকালে অনেক অপরাধ হয়েছে। এই যে সেগুলা সেদিন স্যার জুলকারনাইনের মাধ্যমে যেটা প্রকাশ করলো, আমি এখন দাবি করছি সেনাবাহিনীর কাছে দুইটা হবে কমিশন। সেনাবাহিনীর ফাইল যেটা ডিপিএস, ডাইরেক্টর পার্সোনাল সার্ভিস, এবং ডিএমআর কাছে থাকে, সেটা স্যারের কাছে কেমনে পৌঁছালো এটা তদন্ত করতে হবে। আমার প্রতিষ্ঠানের নিরাপত্তা নাই। দ্বিতীয় হচ্ছে যে আমি প্রত্যেকটা ঘটনার আমি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিশন চাই। স্যার যেগুলো তথ্য দিছে এগুলোকে তদন্ত করে, যদি কমিশন হয়, জাতীয় কমিশন হয়, তাদেরকে আমি বিচারের করতে অনুরোধ করব। আমি সম্মানিত হব আরো বেশি। আমার এতটুকু কনফিডেন্স আছে বলে কিন্তু আমি কমিশন করতে বলছি। আর একটা অফিসার বলুক, যাদের নামে দুর্নীতির অভিযোগ আছে, গুম খুনের কথা আছে, তারা বলুক তো যে আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা হোক। বিভিন্নভাবে একটা ফুটবল খেলায় আমি অ্যাক্টিং কমান্ডিং অফিসার, প্লেয়াররা মারামারি করছে, 2 খেলোয়াড় খেলতে খেলতে হাতাহাতি করছে, সেই সময় আমার বসনিয়াতে মিশনে যাওয়ার কথা, জাতিসংঘ মিশনে। আমার মিশন বাতিল হয়ে গেল। অ্যাক্টিং কমান্ডার, অ্যাক্টিং সিও। আমার ফাইন কত হলো? আমার শাস্তি 15 লাখ টাকা। তো ওই প্লেয়ারের কিন্তু এটা কিন্তু ওই সেনা আইনের অপব্যবহার। আমার নামটা বাতিল করলে আমি কাউকে বলতে পারবো না যে আমার নামটা বাতিলের সাথে কি, খেলার সাথে আমার এটার কি সম্পর্ক? আমি কি তাদেরকে মারতে বলছিলাম যে তুই খেলার দরকার নাই, তোরা মারামারি কর, কে জেতে কে হারে দেখবো? সেম স্টাফ কলেজের কথা বলে। স্টাফ কলেজে কি কোনো পরীক্ষা হয় যে সেখানে নকল হবে? আমি যারা কর্তৃপক্ষ, যারা এটা প্রচার করছে, তারা যদি স্টাফ কলেজ করে থাকে, তারা বলুক যে হ্যাঁ আমি পরীক্ষার হলে পরীক্ষা দিছি, এবং যে ঘটনায় আমাকে শাস্তি দেওয়া হয়েছে সেটাও একটা পরীক্ষা ছিল। এখানে আমার সাথে, আমার দুর্ভাগ্য যে আমার সাথে কোর্স করেছে জেনারেল তারেক সিদ্দিকী, এরশাদের তখন ফল হয়ে গেছে। তখন আওয়ামী লীগ নিশ্চিত যে তারা ক্ষমতায় আসতেছে। 91 সালে তো তারা ওভার কনফিডেন্ট ছিল। তারই পরিকল্পনা হিসেবে আমাদের ট্রেনিং কোঅর্ডিনেট করতো ফারুক খান। সে রয়েছে, আমার রেজাল্ট শিট তাদের কাছে, স্টুডেন্ট হচ্ছে তারেক সিদ্দিকী এবং তার সাথে আরো আওয়ামী মোনা, আরো অনেক অফিসার। তারা কিন্তু আমার থেকে অনেক পিছনে। শেষ 15 দিন 20 দিনের মধ্যে তারা প্ল্যান করলো যে না, ওদেরকে আগে আনতে হবে। এমন করে একটা নাটক সাজালো, সাজিয়ে আমাকে 4 নম্বরে নিয়ে আসলো।
আমার টপ করতেছিলাম, 1 থেকে আমাকে 4 নম্বরে নিয়ে গেল, 3 জনকে সামনে নিয়ে আসলো। 3 জনই কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের সময় পুরস্কৃত হয়েছে। তারেক সিদ্দিকী তার মধ্যে একজন। আমি যখন এটার পরে সামাজিকভাবে এটা কিন্তু ব্যাপক বিব্রতকর ছিল আমার জন্য। এটা আমি সহ্য করে যাই, বগুড়াতে পোস্টিং যাই। জেনারেল সাদেক ছিলেন ওখানে জিওসি, জেনারেল নুরুদ্দিন সেনাপ্রধান, উনি আমার প্রথম ব্রিগেড কমান্ডার। অ্যাডজুটেন্ট জেনারেল ছিলেন জেনারেল মতিন, উনি হচ্ছেন আমি ওনার বিএম ছিলাম, ওনার জীবন ছিলাম। পরবর্তীতে ওনার বিএম হওয়ার পরে কিন্তু আমি স্টাফ কলেজ করতে এসেছি। বগুড়ায় যাওয়ার পরে জেনারেল সাদেক আমাকে বলে যে তুমি জাস্ট একটা লিখে দাও, জেনারেল চিফ বলেছেন তুমি একটা অ্যাপ্লিকেশন দিলেই তোমার পানিশমেন্ট হয়ে যাবে, স্কোয়াশ করে দিবে। আমি বললাম না, আমি তো অ্যাপ্লিকেশন করবো না, আমি অপরাধ করলে না আমি মাপ চাবো। এখন আমার সাথে যারা অফিসার, যারা এই যে জাস্টিস ফর কমরেডস, তারা কিন্তু কেউ প্রমোশন চাচ্ছে না, চাকরিতে ফেরত আসতে চাচ্ছে। যদি তাদের প্রতি অপরাধ, তারা চাচ্ছে যে এটা তদন্ত হোক, তারা চাকরি হারাইছে কেন। তদন্ত করে যদি প্রমাণিত হয় যে তারা নির্দোষ ছিল, তাহলে তারা চাকরি ফেরত চায়, তারপরে তারা ডিসাইড করবে। তাদের কিন্তু চাকরি করার ইচ্ছা নাই, কিন্তু তারা চায় যে আমার প্রতি অপরাধ হলে আমি ইউনিফর্ম আগে পরবো, আমার যে র্যাঙ্কটা পাওয়ার যোগ্য সেটা আমি পড়বো, তারপরে আমি সিদ্ধান্ত দিব যে আমি রিটায়ার করব। তারা কিন্তু ওই অনারটা চাই, এবং আমি তার জন্য এই জন্য তাদের সাথে আছি যে না, আমি আমার অভিযোগ কিন্তু করি নাই, কিন্তু আজকে আমি করলাম। এই যখন কর্তৃপক্ষ নিজে ফাইল বের করে দিছে যে লাগো ব্রিগেডিয়ার হাসান নাসিরের পিছনে, তখন আমি বলছি যে এখন আমি এটার তদন্ত চাই। শুধু এটার তদন্ত না, এই ফাইলের তথ্য কি করে গেল এবং আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, এটা একটা কমিশন ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা হোক। এতটা সাহস না থাকলে আমি বলতাম না, আর তো কেউ পারছেন না এটা করতে। আমার সাথে আমি চাচ্ছি যে যাদের বিরুদ্ধে গুম, খুন, দুর্নীতির কমপ্লেন আছে, তারাও এসে বলুক যে আমার বিরুদ্ধে তদন্ত করা হোক, আমি নির্দোষ, মিথ্যা অপপ্রচার হচ্ছে, আমি বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত না, আমি জানতাম না, আমার নেগলেক্ট না। এই ধরনের কথা তো কেউ বলছে না। ওই সময় ডিজিএফআই, ডিজিএনএসআই, র্যাবের যারা সম্পৃক্ত ছিল, রেজা নূর অ্যান্ড আদার্স, শামস, এরা কিভাবে নির্বিঘ্নে চাকরির সর্বোচ্চ সীমায় পৌঁছায় যায় এবং সসম্মানে অ্যাম্বাসেডার হয়ে যায়, চাকরি শেষ করে অবসর জীবনযাপন করতেছে। খুনি যারা খুনের সাথে জড়িত, আর একটা সেকেন্ড লেফটেন্যান্ট, ক্যাপ্টেন 26 বছর হয় নাই, বিয়ে করার কারণে চাকরি হারাবে, বরখাস্ত হবে। আজ পর্যন্ত তাদের বিষয়টা পুনর্বিবেচনার সুযোগ আসে নাই। 6 মাস 7 মাস হয়ে গেছে, এটা হইতে পারে? এই যে সরকার পরিবর্তন হয়েছে, প্রকৃত অর্থে কিন্তু মানে সশস্ত্র বাহিনীতে পরিবেশের কোনো পরিবর্তন আসে নাই। এবং এই খুনিগুলা যতক্ষণ থাকবে, এই দুর্নীতিবাজ কমান্ড লেভেলে যতক্ষণ থাকবে, ততক্ষণ কিন্তু দেশের কোনো পরিবর্তন আমরা আশা করতে পারি না। ওই যে কুমিল্লায় যেটা হলো, মারা গেল, এটা কিন্তু আবার শুরু, এটা কিন্তু টেস্ট কেস, যে একটা মেরে দেখলো যে কাস্টোডিয়াল দিতে কিছু হয় কিনা। আবার কিন্তু রিভার্স মোডে কাজ হচ্ছে। আগস্ট থেকে আমরা বন্ধ দেখলাম, আবার কিন্তু 1-2টা করে শুরু হয়েছে। কোথায় ময়মনসিংহে হয়েছে, মামুন, অন্য কোথায় কোথায়, যেটা কখনো মিডিয়াতে আসে নাই। কুমিল্লার কারণে ওগুলোও চলে আসছে। আবার আমরা আগের অবস্থাতে ফেরত যাচ্ছি। এই যে 1500-1600 জীবন চলে গেল, 30,000-40,000 পঙ্গু জীবন, কোনো কিছুর বিনিময়ে হবে না। এটার বিনিময়ে জাতি কিছুই কি আশা করতে পারে না? পরিবর্তন হতেই হবে। এবং যারা আওয়ামী লীগকে পুনর্প্রতিষ্ঠার চেষ্টা করছে, তাদেরকেও আমি মনে করি জনগণ প্রকৃত শিক্ষা দিয়ে দিবে। তাদেরকেও কেউ রেহাই দিবে না। সুতরাং আমাদের অবস্থানটা স্পষ্ট হইতে হবে, আমরা কি চাই, জাতি হিসেবে আমরা কি চাই। এই সমস্ত অন্যায় অবিচার থেকে মুক্তি চাই, তাহলে এই ডিফেন্স রিফর্ম কমিশন, আগে এই সশস্ত্র বাহিনীকে আগে মানে কলঙ্ক মুক্ত করতে হবে, এবং সেখানে শুধু ক্রিমিনালরা শাস্তি প্রাপ্ত হবে, ভালোরা তারা তখন রিকগনাইজড হবে। তারা তখন, তাদের উপরে একটা গোষ্ঠী কিন্তু সুযোগ সুবিধা নিয়ে অন্যায় অপরাধ করা সত্ত্বেও তারা চাকরি করে যাচ্ছে, আর নিচের ওরা কিন্তু রিটায়ার করে যাচ্ছে, যেহেতু উপরে তাদের এখনো চাকরি আছে। তো এরা যদি শাস্তিপ্রাপ্ত হয়, সরে যায়, নিচের ব্যাচটা কিন্তু অনেক বেশি কোয়ালিফাইড, তারা তাদের যোগ্যতা তখন দেখাতে পারবে, অনেক এক্সপেরিয়েন্সড।
তারা ক্ষমতায় তখন লিডারশিপে চলে আসবে। সেনাপ্রধান তখন একটা ভালো টিম পাবে তার সাথে, যারা আর্মিটাকে রিঅর্গানাইজ করবে, ব্যবসাপত্র সব গুটায় ক্যান্টনমেন্টে নিয়ে যাবে, দেশের প্রতিরক্ষার বিষয়ে তারা প্ল্যান করবে, প্রতিরক্ষার জন্য কি কি প্রয়োজন সেটা নিয়ে চিন্তা করবে। ওই সেরা কল্যাণ বা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কেউ সময় ব্যয় করবে না। যদি ওটা করতে হয় ইউনিফর্ম খুলে তাকে করতে হবে। সত্যিকার অর্থে যদি এগুলো চালাতে হয় 5000-এর উপরে রিটায়ার্ড অফিসার আছে, তাদেরকে নিয়োগ করবে। সেনা কল্যাণে আমরা সারা জীবন দেখেছি, আমরা চাকরিকালে বেশিরভাগ সময় এই সরকার আসার আগ পর্যন্ত আমরা দেখেছি একজন মাত্র সার্ভিং অফিসার থাকতো, বাকি সবাই, এটা সেনা কল্যাণ ছিলই তো রিটায়ার্ড অফিসারদের পুনর্বাসনের, সেখানে রিটায়ার্ড অফিসারদের কোনো জায়গা নাই। রিটায়ার্ড সৈনিকদের 2-4টা ড্রাইভার, পিয়ন, মানে সিকিউরিটি গার্ড ছাড়া আর কোনো পোস্ট নাই। রিটায়ার্ড সৈনিকরা কি আর কোনো যোগ্যতায় কাজ করতে পারে না? তো এই জিনিসগুলোকে সেনাবাহিনীকে ব্যবসার থেকে ফেরত নিয়ে আসতে হবে। স্কুল কলেজ সমস্ত প্রতিষ্ঠানে সমস্ত কিছু যেখানে বেশি ধরনের দুর্নীতি হচ্ছে সেখানে তারা একটা মিলিটারি অফিসার চায়, যে কেউ দুর্নীতি নিয়ে কথা বললে ওই ইউনিফর্মটা সামনে নিয়ে আসে, নির্বিঘ্নে তার পিছনে। আর এই অফিসারটাও যায় কেন? একটা হচ্ছে যে সে তার অর্থনৈতিকভাবে লাভবান হয়, আর ওই পিরিয়ডটাকে সে তার ক্যারিয়ারের একটা ব্রাইটার পার্ট হিসেবে ধরে। তার বৎসরিক শেষে যে রিপোর্টটা হয় অনেক ভালো রিপোর্ট সে নিয়ে আসতে পারে। আমাদের যেটা রিকমেন্ডেশন যে ইউনিটের অ্যানুয়াল রিপোর্টের উপরে একটা অফিসারের, মিলিটারি অফিসারের প্রমোশন হবে শুধু তার ইউনিট সার্ভিসের উপরে, ক্যান্টনমেন্টের মিলিটারি সার্ভিসের উপরে। সে হেডকোয়ার্টারে, ব্রিগেডে, আর্মি হেডকোয়ার্টারে চাকরি করবে, মিলিটারি এস্টাবলিশমেন্টে চাকরির কারণে তার প্রমোশনের ক্রাইটেরিয়া সেট আপ করতে হবে। সে র্যাবে কি করলো, ইয়েতে কি করলো, সিটি কর্পোরেশনে কি চাকরি করলো, অন্য প্রাইভেট কোন কলেজে, মেডিকেল, সিএমএইচ এ দুর্নীতির কারণে কমান্ড্যান্টকে পোস্টিং করা হয়েছে বরিশাল মেডিকেল কলেজে। এখানে যেখানে দুর্নীতির কারণে তাকে শাস্তি না দিয়ে তাকে পোস্টিং করা হয় আরেকটা মেডিকেল কলেজ, একটা সিভিলে যে এসে আরো ব্যাপকভাবে দুর্নীতি যাতে করতে পারে। এই যে আমরা আয়নাঘর বলতেছি, মানে সিএমএইচ এর ভিতরে একটা আয়নাঘরের এরকম সম্ভাবনা পাওয়া গেছে, সাইকিয়াট্রিক ওয়ার্ড। এর আগেও আমরা শুনেছি যে অফিসাররা এরকম কাউকে শাস্তির আওতা নিতে গেলে তাকে সিএমএইচ এ ভর্তি করা হয়, সাইকিয়াট্রিক ওয়ার্ডে নেওয়া হয়। এরকম অনেক সৈনিক জেসিওর ক্ষেত্রেও এরকম অনেক ঘটনা ঘটছে। মানে ওখানে নিয়ে কি করা, যে কেউ যদি এরকম কোনো দুর্নীতি বা কোনো কিছু বিষয়ে যদি বেশি চিল্লাচিল্লি করে, গত সরকারের সময় যেটা বেশি হয়েছে, তাকে নিয়ে প্রতিবাদ করলেই তাকে নিয়ে সাইকিয়াট্রিক ওয়ার্ডে রাখা হয়েছে। এমন আছে যে তাকে ওই যে সাইকিয়াট্রিক জ্যাকেট যেটাকে বলে, স্ট্রেট জ্যাকেট, ওইটা পরিয়ে তাকে ফেলে রাখা হয়েছে। এগুলো তো আমি মনে করি হিসাবে আসা উচিত যে এই সৈনিকটা বা এই অফিসারটা সিএমএইচ যে ছিল, তারপরে তার ডায়াগনোসিসটা কি ছিল। সাইকিয়াট্রিক যদি না হয় তাকে 1-2 দিন 3 দিনের মধ্যে তো তাকে বের করে দেওয়া উচিত। সে একটা দীর্ঘ সময় এই ওয়ার্ডে ছিল, তারপরে তাকে এমন একটা ডায়াগনোসিস করা হয়েছে যেটা তার সাইকিয়াট্রিক রিজন না, তাহলে সে ওইখানে কি ছিল? এটা তাহলে আয়নাঘর ইন এ ডিফারেন্ট মোড, রাইট? এই জিনিসটা তো মানে একটা হিসাবের মধ্যে আসা উচিত আমি মনে করি। মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমার কথা হচ্ছে আস্তে আস্তে, একদিনে সম্ভব না, দীর্ঘ সময় ধরে এটাকে নষ্ট করা হয়েছে। আস্তে আস্তে আমাদেরকে রিভার্স মোডে আসতে হবে, নাহলে এটাতে এগিয়ে দিতে গেলে দেশ থাকবে না। এই কার্যক্রম যদি চলতে থাকে, আমরা সবসময় একটা পরিস্থিতি যখন বেশি খারাপ হয়ে যায় তখন আমরা আশা করি যে সশস্ত্র বাহিনী একটা জিনিসটাকে আবার লাইনে নিয়ে আসবে। সশস্ত্র বাহিনী নিজেই যদি রোগ আক্রান্ত হয়, ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, তাহলে ওরা কি করে বাকি সিস্টেমকে ঠিক করবে? আর বা এটা কেন প্রয়োজন হবে 2 দিন পর পর? আমি রোডস অ্যান্ড হাইওয়েজকে রাস্তা বানানোর জন্য কেন ফিট করব না? ব্রিজ বানানোর জন্য ফিট করব না কেন? পিডব্লিউডিকে সব কনস্ট্রাকশন কাজের জন্য কেন ফিট করব না? সমস্ত স্কুল কলেজের টিচাররা নিচের যে টিচার হিসেবে জয়েন করবে তাকে আমি প্রিন্সিপাল হিসেবে ফিট করব না কেন? মেডিকেল কলেজের ডাক্তারদেরকে আমি ফিট করব না কেন এটা ডাইরেক্টর হওয়ার জন্য? আমাকে ইউনিফর্ম পরে কেন ওখানে যেতে হবে? আমার প্রশ্ন, আমরা যেটা চাচ্ছি রিফর্মের মধ্যে, আমরা যেটা চাচ্ছি যে যদি যেতেই হয়, এই যে যাদের প্রতি অবিচার করা হয়েছে গত 16 বছরে, এটা যদি প্রমাণিত হয় তাদেরকে ইউনিফর্ম ফেরত দিতে হবে, কিন্তু তাদেরকে রুটিন মিলিটারি ট্রেনিংয়ে ফেরত নেওয়া যাবে না। মিলিটারি ইউনিটে আমরা এই সমস্ত এই সেনা কল্যাণ, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের যেখানে ইউনিফর্মে সবাই সার্ভিস দেয়, যাদের সাথে কমব্যাট ইউনিটের কোনো সম্পর্ক নাই, সেখানে ইউনিফর্ম পরে মানুষ চাকরি করবে।
আমি সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার, রিটায়ার্ড ইঞ্জিনিয়াররা সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার হবে, রিটায়ার্ড ডক্টররা মেডিকেল কলেজের ডাইরেক্টর হবে। তারা ইউনিফর্ম পড়তেছে, যাদের প্রতি অবিচার হয়েছে, বা যদি না দরকার হয় একটা রিটায়ার্ড অফিসার যাবে মেডিকেল কলেজের ডাইরেক্টর হতে, যদি ইউনিফর্ম সার্ভিসের সত্যিকার প্রয়োজন থাকে। আর যদি ইউনিফর্মটাকে আমাকে শোকেস করতে হয়, তাহলে আই এম নট উইথ ইট। যে আমি ইউনিফর্মটা ব্যবহার করে আমাকে একটা অনিয়ম চালাই যাব, এটা হেলথ সেক্টরে তো ব্যাপক একটা অনিয়ম হয়েছে। প্রত্যেকটা মেডিকেল কলেজের ডাইরেক্টরই তো ইউনিফর্ম পরা। তাহলে এই যে ব্যাপক পারচেস টার্চেস হয়েছে, ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে কেনাকাটার মধ্যে, হেলথ বাজেটে, এটা তাদের মাধ্যমেই তো হয়েছে। প্রিন্সিপাল মেডিকেল কলেজ তো এটা করে না, ডাইরেক্টর মেডিকেল কলেজে এটা করে। তার মানে আমাকে বুঝতে হবে যে এই অনিয়মগুলোর মেইন অ্যাপ্রুভিং অথরিটি কারা। এই জিনিসগুলো বের করতে হলে আমাকে রিভার্স মোডে কাজটা করতে হবে। সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত নিতে হবে, যাদেরকে এই আমরা অবিচারের কারণে যারা চাকরি ফেরত পাবে তাদেরকে আমরা দরকার হলে এই ধরনের ইনস্টিটিউশনে নিয়োগ করব। এরপরে কারা আসবে, চাকরির শেষ প্রান্তে প্রমোশন হচ্ছে না, আমি ব্রিগেডিয়ার, রিটায়ারমেন্টের টাইম হয়ে গেছে, আমি তখন বলবো যে আমাকে এখানে নাও। আমি এটাকে নাম দিছি জুলাই 36 ডিভিশন। আমরা এটাকে কিন্তু অলরেডি ডিফেন্স মিনিস্ট্রিতে ওইভাবে প্রপোজালটা দিয়েছি যে একটা ডিভিশন ডেভেলপ করা হোক, যেখানে শুধু এই অফিসাররা যারা চাকরি ফেরত পাবে তারা ইউনিফর্ম পরে এখানে চাকরি করবে। দে উইল হ্যাভ এ প্রাইড দ্যাট এই অন্যায় অবিচারের পুরস্কার হিসেবে তারা ইউনিফর্ম ফেরত পাইছে, একটা কমিশন যেটা নির্দিষ্ট করছে। এবং ভবিষ্যতে যারা আর প্রমোশন পাবে না, রিটায়ারমেন্টের জন্য ওয়েট করতেছে, শেষ 2 বছরে সে এখানে ইউনিফর্ম পরে চাকরি করবে, রিটায়ার করে যাবে। তারা আর কিন্তু মেন কমব্যাট ইউনিটকে তারা আর পলিউট করার সুযোগ পাচ্ছে না। তুমি আসো, এখানে আসো, সেনা কল্যাণে চাকরি করো, এরপরে এখানে করবা, অথবা বাইরে তোমার নিজের ব্যবসার জন্য একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। তুমি টিচার হতে চাও, একটা কলেজের প্রিন্সিপাল হলা, ওই কলেজ যদি মনে করে যে তোমাকে কন্টিনিউ করবে, তুমি ইউনিফর্ম খোলার পরেও কন্টিনিউ করবা প্রিন্সিপাল হিসেবে। তুমি কোনো সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার ইউনিফর্ম পরে 2 বছর চাকরি করবা, তারপরে ইউনিফর্ম খুলে চাকরি করবা, নাহলে অন্য কোনো কাজে। তাহলে মেইন ডিফেন্স ফোর্সটাকে অলরেডি দিয়েছি, এটার উপরে আরো আমরা এক্সপ্যান্ড করছি। এবং যেটা সব থেকে বেশি প্রয়োজন বর্তমান প্রজন্মের জন্য, সেনাবাহিনীর যারা চাকরি করছে, এই যে আমরা আন্দোলন করতেছি 300, 400, 500 অফিসার, এই সংস্কার, আইনের সংস্কার হলে কি আমাদের কোনো কাজে আসবে? এটা সব থেকে বেশি আসবে আওয়ামী মোনা যারা মিলিটারি অফিসার, ডিফেন্স অফিসার, তাদের জন্য। তারাও বিচারের শিকার হবে না। ওরাই তো আমার পক্ষে জয়েন করার কথা। যে পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসবে তারা তো অবশ্যই আওয়ামী বিরোধী হবে। তো তাদের রাজনৈতিক শিকার কারা হবে? যারা গত 16 বছর। তা আমি সংস্কার করে আইনকে যদি বলি যে এখন সেনা আইনে শাস্তি আর দিতে পারবে না, আমাকে শাস্তি দিলে আমি একটা কোর্টে যেয়ে অ্যাপিল করতে পারবো, আমি সুবিচার আর একটা জায়গায় পাওয়ার সুযোগ আছে, যেটা আমাদের প্রতিবেশী দেশ করে ফেলছে। সেনা আইনের যে কোনো শাস্তিকে আর্ম ফোর্সেস ট্রাইব্যুনালে অ্যাপিল করা যাবে। সেটারও যদি সিদ্ধান্ত আমার মনোপুত না হয়, আমি সুপ্রিম কোর্টে যেতে পারবো। তার মানে আমার সেনাবাহিনীর কমান্ডার যা খুশি তাই দিয়ে পার পাবে না। আমি মনে করি যে আমাদের আইনটাকে এমনভাবে সংস্কার করতে হবে, একটা কমান্ডারের বিরুদ্ধে 2টা অবিচারের প্রমাণ পেলে তার যদি 2টা অ্যাপিল মানে রিভার্স হয় অর্ডার, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার একটা প্রভিশন থাকতে হবে। আমি একটা ভুল করতে পারি, আমি লাগাতার ভুল করতে তো পারবো না। আমাদের আইনটা সংস্কার করতে হবে যাতে আমার বিচার করার ক্ষমতা সেনাবাহিনী দিয়েছে, আমি যেন সুবিচার করি, নিশ্চিত করি, সেটারও তো একটা জবাবদিহিতা থাকতে হবে। আমি আপনাকে শাস্তি দিয়ে পার পেলাম, ওকে শাস্তি দিয়ে যেন পার না পাই, আমাকে তখন প্রশ্নের সম্মুখীন রাখতে হবে। তাহলেই আমরা সুবিচার আশা করতে পারবো। প্রিয় দর্শক, ধারাবাহিকভাবে আমরা বিডিআর হত্যাকাণ্ডের সময়কার কথা তুলে ধরছি, আপনাদের জানাতে চেষ্টা করছি এক এক শহীদ পরিবারের অভিজ্ঞতার কথা। পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য যারা জানেন তাদের সাক্ষাৎকারও তুলে ধরছি আপনাদের সামনে। আমাদের লক্ষ্য সত্য ইতিহাসটা আপনারা সবাই জানুন। স্বাধীন মিডিয়ার এই চেষ্টার সাথে আপনারা থাকুন, তার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন চাপুন, নোটিফিকেশন অল টিক দিন। আমরা বিশ্বাস করি শ্রোতা দর্শকই আমাদের শক্তি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।